হ্যালো এভরিওয়ান, শুভ দীপাবলি। আশা করি সকলে ভালো আছো। আমরা ইএমআরএস এর কোর্সের অ্যাডমিশনের জন্য যে ভিডিওটি এনেছিলাম, তারপর থেকে তোমরা অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছো, অনেকে ইউটিউবেও জানতে চেয়েছো ইএমআরএস সম্পর্কে। হয়তো অনেকের কাছেই ধারণা পুরোপুরি স্বচ্ছ নয়। আজকে সেই ধারণাটি পরিষ্কার করার জন্য এই ভিডিও নিয়ে আসা, এবং তার সাথে তোমাদের অনেকের কাছ থেকেই এরকমও কিছু সাজেশন আসছিল যে যদি ডেমো ক্লাসের ব্যবস্থা হয় তাহলে ভালো হবে। তাহলে এরপর আমরা কিছুগুলো ডেমো ক্লাসেরও ব্যবস্থা করছি। আমার এই ভিডিওর সাথে ডেমো ক্লাস পাবে, পরবর্তীকালে আরও কিছু ডেমো ক্লাস অবশ্যই পাবে। আর তার সাথে আরও একটি কথা বলে রাখি, ইএমআরএসে যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা 23 তারিখ আমাদের ইউটিউব চ্যানেলে একটু নজর রাখবে, কমিউনিটি পোস্টে সকাল 10টার পরে। কী বিষয় সেটা সেখানে জানতে পারবে। তাহলে ইএমআরএস বিষয়টা কি? একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলস। চলো আমরা সেই বিষয় নিয়ে খানিক জেনে নিই। এর টিচিং এবং নন টিচিং বেশ খানিক পোস্ট আছে, অনেকগুলোই ভালো মতো ভ্যাকেন্সি আছে। ওকে, এইগুলো তোমরা দেখে নেবে, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট কিছু ব্যাপার নয়। ফর্ম ফিল আপের ফিজ সম্পর্কে তোমরা ইতিমধ্যে নিশ্চয় জেনে গেছো। ফিমেল এসসি এসটি বা পিডব্লিউবিডি তাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না, প্রসেসিং ফি 500, মানে টোটাল 500। আর প্রিন্সিপালের ক্ষেত্রে 2000 প্লাস 500 ইজ ইকুয়াল টু 2500, সেটা নিয়ে আমরা ওয়ারেড নই। পিজিটি টিজিটির ক্ষেত্রে হচ্ছে 1500 অ্যাপ্লিকেশন ফি, মেল ফর ক্যান্ডিডেটস আদার দেন ফিমেল এটসেট্রা, মানে মেল। ওকে, 1500 প্লাস 500 ইজ ইকুয়াল টু 2000। আর নন টিচিং স্টাফদের ক্ষেত্রে সেটা লেখা আছে 1000 প্লাস 500 ইজ ইকুয়াল টু 1500। দুটো টায়ার এক্সাম হবে, টায়ার 1 টায়ার 2, দুটো টায়ার এক্সাম হবে, দুটো পার্টে, টায়ার 1 টায়ার 2। ওকে, আর এই পুরো একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলস এটা এসটিদের জন্য, মানে ট্রাইবাল স্টুডেন্টসদের ওয়েলফেয়ারের জন্য এই স্কুলগুলোকে নিয়ে আসা। তোমাদের মধ্যে কেউ এটাও জানতে চেয়েছিল তার মানে কি সমস্ত টিচারদেরও ট্রাইবালস হতে হবে? না না না, সেটা বিষয় নয়। স্টুডেন্টসদের জন্য, ওদের ওয়েলফেয়ারের জন্য এই স্কুলের ব্যবস্থা করা, এবং সেই কারণেই মূলত ওটাকে রেসিডেন্সিয়াল করা হয়েছে, তাদের সম্পূর্ণ দিক থেকে তাদের গ্রোথের কারণে। ওকে, একটা ভালো ইনিশিয়েটিভ। এরপর এখানে যা কিছু আছে এগুলো তোমরা দেখবে। আমি যেখানে যেখানে তোমাদের প্রয়োজন আমি সেই জায়গাগুলো চলে আসছি। ভ্যাকেন্সির জায়গাটা দেখো, ভালো মতো ভ্যাকেন্সি আছে। তোমরা পিজিটির দিকে লক্ষ্য করো, 1460, টিজিটির দিকে 3962। তার মানে রীতিমতো ভালো ভ্যাকেন্সি আছে। এবং তোমাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম, আজ আবারও বলছি, ইএমআরএস এর একটা ব্যাপার কি জানো? ইএমআরএস তো সবে সবে এসেছে, এই স্কুলগুলো তো সবে সবে স্টাবলিশ হচ্ছে, এটা সেকেন্ড এক্সাম। তার অর্থ যেটা হচ্ছে ভবিষ্যতে অন্তত আরও কয়েকটি এক্সাম 1-2 বছরের গ্যাপে ইএমআরএস এর রিক্রুটমেন্টের সুযোগ এনে দেবে। ফলে অবশ্যই ফর্ম ফিল আপ করো। 23 তারিখ লাস্ট ডেট, তার আগে প্রত্যেকে ফর্ম ফিল আপ করো যারা এলিজিবল। কারা এলিজিবল সেই আলোচনা তো আমরা আসছি। তাহলে দেখবে টোটাল ভ্যাকেন্সি দেখবে, তার মধ্যে এখানে পোস্ট গ্রাজুয়েট টিচার্স সাবজেক্ট ওয়াইজ ভেঙে দেওয়া আছে, ইংলিশ হিন্দি করে সাবজেক্ট ওয়াইজ এখানে ভেঙে দেওয়া আছে, সেগুলো তোমরা দেখবে, পরিষ্কার করে দিয়ে দেওয়া হয়েছে। ট্রেন্ড গ্রাজুয়েট টিচার্স বা টিজিটি, তারও সাবজেক্ট ওয়াইজ ভেঙে দেওয়া আছে, ক্যাটেগরি ওয়াইজ ভেঙে দেওয়া আছে। তোমরা দেখবে কোথায় কতগুলো ভ্যাকেন্সি আছে, এবং ভালো মতো আছে, রীতিমতো ভালো আছে। এবং ভবিষ্যতে যেটা বললাম যে আরও কয়েকটি এক্সাম হবে, ফলে তুমি পরপর অপরচুনিটি পাবে। আর এইটাই তো দরকার। আমি যে এক্সামের জন্য প্রিপারেশন নেব সেটি যদি রেগুলার বেসিসে হয়, 1 বছর 2 বছরের গ্যাপে হয়, তাহলে আমি আমার প্রিপারেশনকে ঠিক জায়গায় পৌঁছাতে পারবো। আমি একবার এক্সাম দিলাম, আমি পেয়ে গেলাম, দ্যাটস ফাইন, খুব ভালো, এক্সেলেন্ট। কিন্তু যদি আমি নেগেটিভটা ধরলাম, না হলো, তাহলে তো আমার সামনে আরও একটা অপরচুনিটি আসছে। আমার কোথায় কী কী ত্রুটি আছে আমি বুঝে গেলাম, নেক্সট টাইম আমি পাবোই পাবো। এইভাবে তৈরি করবে নিজেকে। ওকে, তাহলে এগুলো দেখবে কোথায় কি ভ্যাকেন্সি আছে না আছে, একেবারে ক্লিয়ার দেওয়া আছে। টিচিং নন টিচিং সমস্তটাই ওখানে পরিষ্কার করে দেওয়া আছে। আশা করি আজকের এই ভিডিওর পরে তোমাদের আর এইগুলো সম্বন্ধে যে বেসিক আইডিয়া সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। এগুলো যা সমস্ত নিয়মকানুন দেওয়া আছে সেগুলো খুব সাধারণ বিষয়, যেগুলো সব জায়গাতে কম বেশি থাকে। যদি তোমাদের ইচ্ছে হয় একবার স্যালারির দিকেও তাকিয়ে নেবে, পে ম্যাট্রিক্স ওখানে দেওয়া আছে। পে ম্যাট্রিক্সে যা লেখা আছে সেই হিসেবে ধরতে পারো তুমি লুক্রেটিভ, প্রচণ্ড ভালো মতো, খুবই ভালো মতো স্যালারি আছে ইএমআরএসে। সেটা তোমরা দেখে নেবে। অঙ্কের ব্যাপারে আমি বেশি কিছু কথা বলছি না,
মোড অফ এক্সামিনেশন আমরা এখান থেকে আলোচনায় আসি। টায়ার 1 of EMRS staff selection exam ESSC 2025 will be conducted in MCQ OMR based pen paper mode। তাহলে টায়ার 1 যেটা সেখানে পুরোটাই এমসিকিউ, 120 নাম্বার হোক আর 130 নাম্বার হোক পুরোটাই এমসিকিউ টায়ার 1, এবং সেটা ওই পেন পেপার বেসড ওএমআর। টায়ার 2 উইল বি কম্বিনেশন অফ ডেসক্রিপটিভ কোশ্চেন্স এন্ড এমসিকিউ ওএমআর বেসড পেন পেপার মোড। গতবারের থেকে এখানে একটা ডিফারেন্স আনা হয়েছে। গতবার এই জায়গায় পুরোটা ছিল ওই এমসিকিউ, এইখানে এটাকে দুটো ভাগে ভাগ করেছে, সে ভাগাভাগিটাও পরে দেওয়া আছে, 40 আর 60 দুটো ভাগে ভাগ করেছে। ওকে, আফটার টায়ার 2 দেয়ার উইল বি ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ প্রিন্সিপাল, আমরা ভাবছি না, অ্যান্ড স্কিল টেস্ট ফর দ্য পোস্ট অফ জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট। তার মানে যারা মেইনলি পিজিটি এবং টিজিটি টার্গেট করছো তাদের ক্ষেত্রে এই দুটো টায়ার ক্লিয়ার করলে কাজ শেষ, কাজ শেষ। চয়েস অফ মিডিয়াম অফ কোশ্চেন এক্সাম পেপার্স, মিডিয়াম অফ এক্সামিনেশন উইল বি বাইলিঙ্গুয়াল, দ্যাট ইজ হিন্দি অর ইংলিশ, বাইলিঙ্গুয়াল। আমাদের বেশিরভাগ স্টুডেন্টদের ক্ষেত্রে ইংলিশটা সুবিধা হবে, যদি কারো ক্ষেত্রে হিন্দি হয় সেটা তার বিষয়। However, in case of the language competency test in regional language, এরপরে তার পাশাপাশি একটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বলে একটা ব্যাপার আছে, সেখানে অনেকগুলো অপশন আছে, আসামিজ আছে, বড়ো আছে, বেঙ্গলি আছে, আমাদের বেশিরভাগ জনের ক্ষেত্রে বেঙ্গলি, এবং আমরা রিজিওনাল ল্যাঙ্গুয়েজের যে জায়গাটিতে আমরা ক্লাস করাতে পারবো সেটা আমরা বেঙ্গলির উপর পারবো। ওকে, টিজিটিতে যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা আছে সেটা তার যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ সে চুজ করবে সেই ল্যাঙ্গুয়েজে এক্সাম হবে। ওকে, এরপর দেখো টায়ার 1-এ কোন কোন এরিয়াকে ধরে এক্সাম হবে। প্রিন্সিপালের জায়গাটা আমি বাদ দিচ্ছি, আমরা পিজিটি এবং টিজিটি ধরে আলোচনা করব। চলো পিজিটি, প্রিলিমিনারি কোয়ালিফাইং এক্সামিনেশন ইন ওএমআর অবজেক্টিভ মোড। এই জায়গাটি ভালো করে বোঝো এক্সামটি কীরকম হবে। আগেই বলা হয়েছে যে এখানে পুরোটাই হবে এমসিকিউর প্যাটার্নে। এরপর পরিষ্কার এটি ভাগাভাগি করে দিয়েছে যে কিভাবে কি এক্সাম হবে। জেনারেল অ্যাওয়ারনেস পার্ট 1 10টি কোশ্চেন 10 নাম্বার, রিজনিং অ্যাবিলিটি 15টি কোশ্চেন 15 নাম্বার এমসিকিউ, নলেজ অফ আইসিটি 15টি কোশ্চেন 15 নাম্বার, টিচিং অ্যাপটিটিউড 30টি কোশ্চেন 30 নাম্বার, ডোমেইন নলেজ, ওকে, এক্সপেরিমেন্টাল অ্যাক্টিভিটি বেসড পেডাগজি অ্যান্ড কেস স্টাডি বেসড কোশ্চেন্স 20, এবং এনইপি 2020 থেকে 10, মোট এখানে 30, মোট 30। তাহলে টোটাল হলো এখানে 100 নাম্বার। এরপর এই জায়গাটির দিকে তাকাও, ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট, জেনারেল ইংলিশ অ্যান্ড জেনারেল হিন্দি 10 মার্কস ইচ সাবজেক্ট। তার মানে মোট কত হলো 20, মোট কত হচ্ছে 20। এই জায়গাটা ভালো করে বুঝবে। দিস পার্ট ইজ কোয়ালিফাইং ইন নেচার, এই জায়গাটিতে শুধু কোয়ালিফাই করতে হবে। অনলি উইথ মিনিমাম 40% মার্কস টুগেদার, দ্যাট ইজ মিনিমাম 8 মার্কস আউট অফ 20 মার্কস কম্বাইনিং ইংলিশ অ্যান্ড হিন্দি। এইখানটাতে কেউ প্রশ্ন করছিল আমাদের যে ইংরাজিতেও 40% এবং হিন্দিতেও 40% সেপারেটলি, না, আউট অফ 20 তোমাকে 8 পেতে হবে। আমি এবার তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট হিন্দির অবস্থা খুব খারাপ, আমি ধরে নিলাম তর্কের খাতিরে, তোমার ইংরাজি রইল, তুমি আউট অফ 10 ওখানে 8 পেতেই পারো, যে রকমের কোশ্চেন থাকে আরামসে পাবে, 10 আউট অফ 10ও পেয়ে যেতে পারো। আর তার সাথে যদি তুমি আবার হিন্দি স্ট্রং থাকে তাহলে তো বলারই নেই। কিন্তু যদি হিন্দিতে উইকনেস থাকে তাও এখানে তুমি পাস করে যেতে পারো। কিন্তু এটা খেয়াল রাখবে এই জায়গাটিতে আগে পাস করতেই হবে। এই যে টোটাল টায়ার 1 এর প্রথম যে জায়গাটা ইভ্যালুয়েট হবে সেটা হচ্ছে পার্ট 6 ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি। এই জায়গায় তুমি পাস করলে তবেই গিয়ে তোমার পার্ট 1 থেকে পার্ট 5-এর যে আনসার চেক হবে, আদারওয়াইজ চেক হবে না। তার মানে এইখানে তোমাকে আগে 40% পেতেই হবে, আউট অফ 20 তোমাকে এখানে 8 পেতেই হবে, এবং এখানে 8 পাওয়াটি প্রচণ্ড সহজ, ইংরাজি থেকে তুমি পেয়ে যাবে। আর যদি কেউ হিন্দিতে স্ট্রং আছে তার বিষয়টা আরও আলাদা, যদি নাও থাকেও তুমি ইংরাজি থেকে এখানে আউট অফ 10 তুমি 8 পেয়ে যাবে। আর যদি হিন্দিতে কিছু পেয়ে যাও তাহলে তো হয়েই গেল। মোট টাইম কত? 2 hours 30 minutes। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের পিজিটি টায়ার 1। তাহলে মোট এখানে 100 এবং 20, 120টা কোশ্চেন থাকছে। তার মধ্যে এই 20টির মধ্যে তোমাকে আগে 8 পেতেই হবে, তবে গিয়ে উপরেরগুলো দেখা হবে, আদারওয়াইজ ওগুলো আর চেকই হবে না, তুমি ওখানেই
সরে গেলে। এরপরে দেখো নোট যেটা দেওয়া আছে, এই টায়ার 1-এর পুরোটাই হচ্ছে তোমার শুধুমাত্র পাস করতে হবে, কিন্তু মেরিট লিস্ট যেটা হবে সেটা টায়ার 2 এর উপর নির্ভর করবে। টায়ার 2 only for candidates who will be shortlisted in the ratio of 1:10 against the notified vacancies on the basis of Tier 1 preliminary examination। আর এইখানে যেটা টায়ার 2-তে সাবজেক্ট নলেজ এক্সামিনেশন। তাহলে টায়ার 1-এ প্রথমত তোমাকে পেপার পার্ট 6 তোমাকে কোয়ালিফাই করতে হবে 40% পে, তারপর বাকি পার্টগুলো যেগুলো হলো সেইগুলোকে দেখা হবে এবং সেইখান থেকে তোমার 1:10 হিসেবে তোমাকে টায়ার 2-তে নিয়ে যাওয়া হবে। টায়ার 2-তে কি হবে? সাবজেক্ট নলেজ এক্সামিনেশন। তাহলে এরপর তুমি তোমার নিজের সাবজেক্টে চলে এলে, এর আগে একটা জেনারেল পেপার ছিল, এরপর সাবজেক্টে চলে এলে। আর আমি তোমাদের যেটা বলেছিলাম এর প্রত্যেকটি এরিয়ার জন্য জেনারেল অ্যাওয়ারনেস বলো, রিজনিং অ্যাবিলিটি বলো, নলেজ অফ আইসিটি, টিচিং অ্যাপটিটিউড, ডোমেইন নলেজ এনইপি বলো, প্রত্যেকের জন্য আমাদের ক্লাসের ব্যবস্থা করা হবে এবং আশা করি ক্লাস তোমাদের ভালো লাগবে। তোমরা আগে ডেমো ক্লাস দেখো না, আমরা ডেমো ক্লাসের ব্যবস্থা করছি। এবং এই যে ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট, এখানে ইংলিশ আমি অবশ্যই নিজে পড়াবো, এইখানে হিন্দি, এই জায়গাটিও কেউ কেউ প্রশ্ন করেছিল হিন্দির ক্লাস হবে কি না হবে। আমরা যখন দায়িত্ব নিই সবটার মানে সবটার, ওকে, সব মানে সব হবে, মানে সমস্তটাই হবে। আদারওয়াইজ আমি নিজে বলে দিতাম তোমাদের যে ওটা হবে না। দেখো এরপরে এই টায়ার 2 এর প্যাটার্নটা বোঝো। কি বলা হয়েছে? এমসিকিউ আর ডেসক্রিপটিভের একটা কম্বিনেশন আনা হয়েছে এবারে। তার মধ্যে অবজেক্টিভ 40 নাম্বার, ডেসক্রিপটিভ অবজেক্টিভ আর ডেসক্রিপটিভের একটা কম্বিনেশন আনা হয়েছে। এখানে 40টা কোশ্চেন থাকবে পার কোশ্চেন 1 40 নাম্বার, এখানে 15টা কোশ্চেন থাকবে পার কোশ্চেন 4 নাম্বার, তার মানে হচ্ছে 60। মোট 55টা কোশ্চেন, মোট 100 নাম্বারের পরীক্ষা, সময় হচ্ছে 3 ঘন্টা, সময় 3 ঘন্টা। ওকে, এরপর মেরিট লিস্ট কিভাবে প্রিপেয়ার হবে, যেটা আমি ইতিমধ্যে বলে দিলাম তোমাদের। মেরিট লিস্ট ফর দ্য পোস্ট অফ পিজিটি উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ দ্য পারফরমেন্স ইন টায়ার 2 এক্সামিনেশন অনলি। তাহলে টায়ার 1টা তোমার গুরুত্ব কেন? ওই 10-এর মধ্যে 1 হয়ে তোমার টায়ার 2-তে পৌঁছানো, কিন্তু মেরিট লিস্ট ফাইনালি যেটা হবে সেটা তোমার টায়ার 2 এর উপর হবে, টায়ার 2 এর উপর হবে। এম আই ক্লিয়ার? প্রত্যেকে যারা এলিজিবল অবশ্যই ফিল আপ করো। আর টায়ার 2 এর যে ইংরাজি জায়গাটা হবে ওটা আমি নিজে পুরোটা ক্লাস নেব, ওকে। এরপর টিজিটির দিকে তাকাও, তারপরে এদের কোয়ালিফিকেশনগুলো আসছি আমি, আগে টিজিটির দিকে তাকাও। একই রকমভাবে টিজিটিতে বাকি বিষয়গুলো একই, ওই জন্য আমি বাকিগুলো রিপিট করছি না, যেখানটা চেঞ্জ আছে আমি সেখানটা বলছি। পার্ট 1 to 5 একই বিষয়, পার্ট 6-এ একই রকমভাবে ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি, জেনারেল ইংলিশ আছে, জেনারেল হিন্দি আছে, 10 + 10 20 অ্যান্ড রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ, এখানে এটা এক্সট্রা আছে, ওকে। মানে 10 + 10 + 10 30 নাম্বার আছে। রিজিয়নাল ল্যাঙ্গুয়েজের বিষয়টা কি সেটা আসছি। এই পার্টটাতে একই রকমভাবে পিজিটির মতোই এখানে 40% পেতে হবে, আলাদা আলাদাভাবে নয়, টুগেদার। তার মানে 30-এর মধ্যে 12 পেতে হবে, 30-এর মধ্যে 12 পেতে হবে। এবং এই জায়গাটা টিজিটিতে যারা আছো তাদের জন্য আরও সুবিধা, যারা আমাদের যদি ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা যারা পরীক্ষা দেবে, আমি ধরে নিলাম তোমার হিন্দি উইক, ধরে নিলাম, যেটা বেশিরভাগের ক্ষেত্রে হয় ইনক্লুডিং আমি, ধরে নিলাম যে তোমার হিন্দি উইক, তাহলে জেনারেল ইংলিশ রইল আর রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ ধরো তুমি বাংলা রাখলে। এই 20-র মধ্যে 12 কেন, 20-র মধ্যে তুমি 17 18 20ও পেয়ে যেতে পারো, ওকে। এইখানে যে বাংলার জায়গাটা রইল এরও ক্লাস নেওয়া হবে, ঠিক আছে। তাহলে এইখানে 30-এর মধ্যে তোমাকে 12 পেতে হবে। আর এইখানেও একই রকম বিষয়, এইখানে 30-এর মধ্যে 12 না পেলে বাকি জায়গাটা আর কিছু দেখাই হবে না, ঠিক আছে। এই সমস্তটার আমরা ব্যবস্থা করব, ডোন্ট ওয়ারি। নোট ফর অল সাবজেক্টস অফ টিজিটিজ পার্ট 1 to পার্ট 4 একই ওই কথাগুলো বলা হয়েছে যে পার্ট 1 থেকে পার্ট 4 এটা হচ্ছে একই সব সাবজেক্টের জন্য। আর এই ডোমেন নলেজের জায়গাটা সাবজেক্ট স্পেসিফিক, যার যা সাবজেক্ট সেইভাবে ডোমেন নলেজটাকে সেট করতে হবে, ওকে। আর এদিকে রিজিয়নাল ল্যাঙ্গুয়েজের লিস্ট দিয়ে দেওয়া আছে, আসামিজ আছে, বেঙ্গলি আছে, বড়ো আছে, ডোগরি আছে, ইংলিশ আছে, গারো আছে, গুজরাটি, হিন্দি, অনেকগুলো আছে, কারণ এটা ন্যাশনাল লেভেলের। তো তার মধ্যে তোমার যেটা সুবিধা, আমাদের ক্ষেত্রে আমরা রিজিয়নাল ল্যাঙ্গুয়েজের জায়গাটিতে শুধুমাত্র আমরা বাংলারই ক্লাস রাখতে পারবো। এরপর যদি এরকম হয় যে তোমরা অনেকে হিন্দির কথা ভাবো, তাহলে হিন্দিটা হয়তো আমরা ভেবে দেখতে পারি, কারণ আমাদের জেনারেল হিন্দির জন্য তো আমাদের একজন থাকছে নি, তাহলে আমরা ওটা ভেবে দেখতে পারি। অন্য কোনো তা আমাদের পক্ষে সম্ভব নয়, আমরা জানি, ওকে।
Selection of candidates for Tier 2 will be based on the performance of Tier 1 examination excluding the language competence, that is part 6, which is qualifying in nature. Part 6টায় তোমার শুধু কোয়ালিফাই করতে হবে, আর বাকি যে পার্টগুলো থাকলো 1 to 5 তার বেসিসে 1:10 এর রেশিওতে তোমাকে Tier 2 তে নিয়ে যাওয়া হবে। Tier 2 সাবজেক্ট নলেজ এক্সামিনেশন, Tier 2 তে একই প্যাটার্ন 40টা অবজেক্টিভ, 15টা ডেসক্রিপটিভ, 55টা কোশ্চেন, এখানে 40 এক এক করে 40, আর এখানে 15টাতে 4 করে 60, মোট 100, টাইম 3 ঘন্টা। তাহলে পিজিডি টিজিডি দুটোরই বিষয়টা আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়েছে। ওকে, আশা করি পুরো ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে, বুঝতে পেরে গেছো। বাকিগুলো নন টিচিং পোস্ট আছে, ঠিক আছে। চলো আমরা এরপরে আচ্ছা আমরা চলে আসি এবারে মার্কিং স্কিম। মার্কিং স্কিমটাও বুঝে নাও, কারণ যেখানে নেগেটিভ মার্কিং থাকে সেখানে তোমাকে একটু সাবধান হতে হয়। ওকে, তাহলে এখানে মার্কিং স্কিমটা কিরকম, 1 mark shall be awarded to every correct answer, যেগুলো এমসিকিউর জায়গাটায় বলা হচ্ছে, আর 1/3 marks shall be deducted for every incorrect answer। আনআনসার্ড হলে তার তো কোনো গল্পই নেই, সেটা তো 0। তাহলে কারেক্ট আনসার হলে 1 আর ইনকারেক্ট আনসার হলে 1/3। তাহলে এটা মাথায় রাখবে। ইম্পর্টেন্ট নোট ফর মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স যেগুলো আছে সেগুলো খুবই সহজ বিষয়, যে একটাই মার্ক করবে, একাধিক মার্ক করবে না, এই সমস্ত কথাবার্তাগুলো লেখা আছে। আর তার সাথে ওটা আরেকবার লেখা আছে, ঠিক হলে 1 আর ভুল হলে 1/3। ওকে, এগুলো তেমন কিছু বিষয় নয়, এগুলো সব সাধারণ বিষয়। সিলেবাস দেওয়া আছে, সিলেবাস আশা করি তোমাদের কাছে আছে। তাছাড়া যদি যাদের প্রয়োজন হবে আমরা ওটা কোর্সে আমরা দিয়ে দেবো, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। ডিসেম্বর এক্সাম হবে, সেটা সকলেই নিশ্চয় জানো। ওকে, এগুলো রাফ ওয়ার্ক টাফ ওয়ার্ক সমস্ত নিয়ে লেখা আছে। এরপর চলে এসো যে জায়গাটা নিয়ে তোমাদের অনেকেরই প্রশ্ন, সেটা হচ্ছে এলিজিবিলিটি। প্রিন্সিপাল এলিজিবিলিটি নিয়ে আমাদের এখানে মাথা ব্যথার প্রয়োজন নেই। চলো আমরা পিজিটির দিকে তাকাই। পিজিটির এলিজিবিলিটি, নট এক্সিডিং 40 ইয়ার্স, এজ রিল্যাক্সেশন ফর এসসি এসটি ওবিসি যেগুলো থাকে সব জায়গাতে একই বিষয়। আর ইএমআরএস এর এমপ্লয়ীদের ক্ষেত্রে 55 ইয়ার্স। ওকে, আশা করি তোমরা কেউ ইএমআরএস এর এমপ্লয়ি নাও, 55 ইয়ার্স কী করে হবে তোমাদের কারো। তাহলে এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি, মেইনলি তোমাদের এই ক্যাটেগরিতে থাকবে তোমরা। পোস্ট গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি ফ্রম আ রিকগনাইজড ইনস্টিটিউশন উইথ অ্যাট লিস্ট 50% মার্কস ইন এগ্রিগেট ইন দ্য সাবজেক্ট কনসার্নড। ধরো তুমি যদি ইংরাজির স্টুডেন্ট হও, তার মানে তুমি পিজিতে 50% পেয়েছো ইন এগ্রিগেট, তাহলে তুমি এলিজিবল হলে সাথে 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 কি লাগবে, অতি অবশ্যই অ্যান্ড বিএড ডিগ্রি ফ্রম এনসিটি রিকগনাইজড ইনস্টিটিউশন উইথ অ্যাট লিস্ট 50% মার্কস। তাহলে পিজিতে এবং বিএডে 50% তোমাদের যাদের আছে, এবং ওটা অনেকেরই আছে, তাদের ক্ষেত্রে তারা এই এক্সামে অ্যাপিয়ার হতে পারবে। এবং তোমরা এটা ভালো করে জানো যে পিজিটির জন্য সিটেট লাগে না। তাহলে এই ক্ষেত্রে নিয়মটা কী হবে, তোমাদের এই ক্যাটেগরিতে পড়বে তোমরা বেশিরভাগ জনই, যে মাস্টার্স এবং তার সাথে বিএড দুই জায়গায় তোমার 50% আছে ইন এগ্রিগেট, তাহলে তুমি অ্যাপিয়ার হতে পারবে। চলো নেক্সট তুমি টিজিটির দিকে তাকাবে। টিজিটি ইয়ার যেগুলো আছে রিল্যাক্সেশন সেগুলো দেখে নেবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন আছে, আমি এসেনশিয়াল কোয়ালিফিকেশন আসি। এইখানে তোমরা বেশিরভাগ জন এই ক্যাটেগরিতে থাকবে। ব্যাচেলার্স অর অনার্স ডিগ্রি ফ্রম আ রিকগনাইজড ইনস্টিটিউশন উইথ অ্যাট লিস্ট 50% মার্কস ইন অল সাবজেক্টস ইন্ডিভিজুয়ালি অ্যান্ড অলসো ইন এগ্রিগেট। এই জায়গাটা নিয়ে কারো কারো প্রশ্ন আছে। এবং সিরিয়াসলি স্পিকিং, যারা একটু আগেকার স্টুডেন্ট, মানে এখন তো মার্কস ইউজিতে পাওয়া অনেক সহজ হয়ে গেছে, অনেক বেশি মার্কস আসে, কারণ প্রচুর শর্ট কোয়েশ্চেন এসছে। যারা একটু পুরনো, যারা ওই বড় বড় ডেসক্রিপটিভ কোয়েশ্চেনের প্যাটার্নে এক্সাম দিয়েছো, তাদের ক্ষেত্রে এই জায়গাটিতে অনেকেরই সমস্যা হয়ে যাচ্ছে যে প্রত্যেকটা সাবজেক্টে 50% ইন অল সাবজেক্টস ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকটি সাবজেক্টে আলাদা আলাদাভাবে 50% অ্যান্ড অলসো ইন এগ্রিগেট। এবার এখানকার প্রশ্ন যে যদি আমার প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা 50% আছে, তাহলে তো এগ্রিগেটে 50% হবে, এটার বলার কি প্রয়োজন ছিল? যাই হোক, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি সাবজেক্টে 50%, এই জায়গাটিতে অনেকেই আটকে যাচ্ছ। তাদের অনেকেই কথা বলছিলে এই জায়গাটিতে আমরা আটকে যাচ্ছি।
ওকে, আচ্ছা, এরপর চলে এসো সিটেট, কোয়ালিফাইড ইন দ্য সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট, এটাও থাকতে হবে তোমাদের। ওকে, পেপার 2। আর বিএডটা তো অতি অবশ্যই, বিএডটা থাকতেই হবে। তাহলে এই হচ্ছে তোমাদের টিজিটির কন্ডিশন, এবং টিজিটির এই জায়গাটির জন্যই অনেকের ক্ষেত্রেই একটু সমস্যা হয়ে যাচ্ছে, যে প্রত্যেকটা পেপার ধরে ধরে 50%, এইখানটাতে সমস্যা হয়ে যাচ্ছে। বেশ কিছু স্টুডেন্টের বক্তব্য হচ্ছে ওটা আমাদের নেই। এবারে না থাকলে আর কি বলবো বলো, এখন যা নিয়ম আমাদের তো সেটা ধরেই চলতে হবে। এরপর এখানে এজ রিল্যাক্সেশন পলিসি টলিসিগুলো দেওয়া আছে, সেগুলো তোমরা দেখবে, সেগুলো আমি আর ডিসকাশনে যাচ্ছি না। আমার মূল জায়গা যেটি বোঝানোর ছিল, আশা করি আমি সেটি বোঝাতে পেরেছি। এবং তোমাদের আমি আবারও বলছি, 23rd লাস্ট ডেট, 23rd অক্টোবর। যারা এখনও ফিল আপ করনি এবং ফিল আপ করার জন্য এলিজেবল, তারা ফিল আপ করে নাও। আমাদের এইখানে পড়তে হবে এমন কোনো কথা নয়, তুমি নিজে পড়ো, কিন্তু অপরচুনিটিটা নষ্ট করো না, অপরচুনিটি নষ্ট করো না। তুমি নিজেই পারবে, তোমার সে ক্ষমতা আছে, তুমি নিজে পড়ো না কেন? আমার বক্তব্য হচ্ছে ইটস আ চান্স, ইটস অ্যান অপরচুনিটি, এটাকে যেতে দেবে না, কাজে লাগাও। এবং আবারও খেয়াল করাচ্ছি, এই ইএমআরএসের এক্সাম আরও পরপর কিছুগুলো হবে, ফলে একটা কোনো এক্সাম যদি তুমি বারবার দেওয়ার সুযোগ পাও, আমি সেটা চাইবো না, প্রথমবারে তোমাদের হয়ে যাক, সেটা হলে সবচেয়ে বেশি খুশি হব। কিন্তু আমি তারপরেও বলে রাখছি, বাই চান্স সেই ক্ষেত্রেও তুমি তো আরও একটা সুযোগ পেলে, আরও একটা সুযোগ পেলে, অন্তত এখন আরও খান তিনেক এক্সাম তো হবেই, ফলে অবশ্যই ফিল আপ করো। আর এইরকম অনেকের ক্ষেত্রে দোটানায় আছো, যারা অনেকে জিজ্ঞেস করছিল আমাকে যে আমার এসএসসিতে খুব ভালো মার্কস আছে, আমি কি করব? আমি তাদের জন্য বলছি, এখানে অ্যাডমিশন হওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজনই নেই। অ্যাটলিস্ট ফর্মটা ফিল আপ করে রাখো। কেন বলছি সেটা হয়তো পরে অনেকে বুঝতে পারবে। এখানে দরকার নেই তুমি এই আমাদের কোর্সে এসো না, কিন্তু প্লিজ ফর্মটা ফিল আপ করে রাখো, যাতে পরে আফসোস করতে না হয়। তোমার এসএসসিতে হয়ে যাক, প্রচণ্ড খুশি হব, খুবই খুশি হব। নেগেটিভটাও মাথায় রাখো, এটাকে ফিল আপটা করে রাখো, কারণ টায়ার 1-এ খুব সহজেই পাস করে যাবে। এটাকে নিয়ে অকারণে কেউ প্যানিকড হবে না। যদি এলিজিবল হও, অতি অবশ্যই ফিল আপ করো। এটা আমি বারবার করে বলছি, আমি রিকোয়েস্ট করছি ফিল আপ করতে। কোর্সে আসা না আসা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত বিষয়, কিন্তু সুযোগটিকে হাতছাড়া করো না। এরপর আমাদের ডেমো দেখো, পরপর আমরা কিছুগুলো ডেমোর ব্যবস্থা করছি। তারপর তোমার ইচ্ছে হলে কোর্সে আসবে, আর প্রয়োজন না হলে আসার কি দরকার আছে, তাই না? তুমি নিজেও যথেষ্ট, তুমি নিজেও পারবে। থিঙ্কএবিট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি সত্যম স্যার। আমাদের যে ইএমআরএসের কোর্স লঞ্চ হয়েছে, তার পুরো রিজনিং পোর্শনটা আমি তোমাদেরকে বোঝাবো। এই রিজনিং পোর্শনটাতে এমন একটা জায়গা যেখানে তুমি ইজিলি অনেক টাইম বাঁচাতে পারবে এবং খুব কম সময়ের মধ্যে তুমি কিন্তু অনেক বেশি কোশ্চেন করতে পারবে। সেটা কিভাবে? শুধুমাত্র তোমার যদি চ্যাপ্টারটার প্রতি গভীরতাটা ঠিক থাকে তাহলেই হলো। এইখানে শুধু যদি তুমি কনসেপ্টটা ভালো করে বুঝে যাও, তোমার প্রতিটা কোশ্চেন থেকে করতে 10 থেকে 15 মিনিট লাগবে। এমনিতে সিলেবাসটা আমরা পুরোপুরি ভালো করে করাবো, কিন্তু তার আগে আমি বিগত কোশ্চেন পেপারগুলো যেগুলো দেখেছি, তার মধ্যে যে চ্যাপ্টারগুলোর থেকে সব থেকে বেশি কোশ্চেন আসবে এবং এসেছে অলরেডি প্রিভিয়াস পেপারগুলোতে, সেই চ্যাপ্টারগুলোকে কিন্তু আমরা প্রথমের দিকে আলোচনা করব। আজ আমি যে ডেমো ক্লাসটা দিচ্ছি তোমাদেরকে, সেই ডেমো ক্লাসটা আমরা মেনলি দিচ্ছি ইনইকুয়ালিটিজের উপর। কেন ইনইকুয়ালিটিজ কথাটা তোমাদের মধ্যে আসতে পারে, সেটার কারণ হচ্ছে যে বিগত প্রিভিয়াস ইয়ারে দেখা গেছে 2 থেকে 3টি কোশ্চেন প্রত্যেকটি শিফটে কিন্তু এই কোশ্চেন পাওয়া গেছে। এবং এই ইনইকুয়ালিটিজ চ্যাপ্টারটা যদি তুমি বুঝে যাও আজকে, তো তোমার প্রতিটা 2 থেকে 3টা কোশ্চেন করতে 1 মিনিটের বেশি সময় লাগবে না। এবং আমি সেইভাবেই তোমাদেরকে আজকে এই চ্যাপ্টারটা
দেখাবো। এবং এই ইনইকুয়ালিটিস চ্যাপ্টারটাতে কতগুলো জিনিস আছে যে জিনিসগুলোর উপর আমরা একটু জোর দিলেই খুব সুন্দরভাবে আমরা কোশ্চেনগুলো করতে পারবো। তো আমরা ছোটোর থেকেই একটা কথা শুনে আসছি, ইকুয়াল কথাটা আমরা কিন্তু সবাই শুনে আসছি। ইকুয়াল, এই ইকুয়াল কথাটা সবাই জানে। আমি যদি বলি এ ইকুয়াল টু বি, কথাটার মানে কি হয়ে গেল? এ ইকুয়াল টু বি মানে হচ্ছে এর ভ্যালু যা হবে বি এর ভ্যালুও কিন্তু তাই হবে। এটা হচ্ছে প্রথম কথা। কিন্তু আমরা এই চ্যাপ্টারটা এইখানে যেটা পড়বো সেটা হচ্ছে ইনইকুয়ালিটিস কথাটাতে ইনইকুয়ালিটিস মানে কি ইকুয়াল নয়। তাহলে এইখানে আমরা এই ইনইকুয়ালিটিস চ্যাপ্টারটাতে আমরা প্রথম যে জিনিসটা জানতে হবে যে ইনইকুয়াল মানে এর ভ্যালুটা বি এর সাথে ইকুয়াল নয়। তাহলে প্রথম কি সিম্বল পেলাম? এখানে আমরা টোটাল 5টা সিম্বল পড়ব এবং 5টা সিম্বলের মধ্যে 3টা হবে ডেফিনাইট সিম্বল। কেন ডেফিনাইট সেই কথাটা এখনই বুঝবো আমরা। এ নট ইকুয়াল টু বি, পরেরটা হচ্ছে এ গ্রেটার দেন বি, তারপরেরটা হচ্ছে এ লেস দেন বি। এবার অনেকের ক্ষেত্রে হয়তো গ্রেটার দেন লেস দেন কথাটা যদি না বুঝেছো সেটাও আমি একবার বলছি। প্রথমটা কি, যে এর মান বি এর মানের সাথে সমান নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা কি, এর মানটা সব সময় বি এর থেকে বেশি, যেটাকে আমরা ইংলিশে বলি এ গ্রেটার দেন বি। এবং তৃতীয় নম্বরটা আসছে যে এ লেস দেন বি, তার মানে হচ্ছে এর মানটা বি এর থেকে সবসময় কম। যদি বলো উদাহরণ, তো উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি। এর কথাটার মানে হলো যদি এর ভ্যালু 20 হয় তাহলে বি এর ভ্যালু ধরো 19 ধরলাম, তাহলে নিশ্চয়ই এই দুটো ইকুয়াল নয়, তাহলে প্রথম। দ্বিতীয় কথা, এর ভ্যালুটা ধরে নিলাম 20, এইখানে বলে দিয়েছে এ গ্রেটার দেন বি, এ সবসময় বি এর মানের থেকে বেশি হবে, তাহলে এ যদি 20 হয় তাহলে বি নিশ্চয়ই 20 থেকে কম হবে। আর যাই হোক যে কোনো সংখ্যা হতে পারে কিন্তু 20 থেকে কম হবে। দ্বিতীয় কথা বলেছে এ কিন্তু বি এর থেকে ছোট, তার মানে যদি আমি ধরে নিলাম যে এর ভ্যালুটা যদি 20 হয় নিশ্চয়ই বি এর মানটা কিন্তু আর যাই হোক 20 থেকে কিন্তু বেশি হবে। এই 3টা হচ্ছে ডেফিনাইট। তাহলে আমাদেরকে একটা ডেফিনাইট কাকে বলবো? যারা আমাদেরকে একদম শিওর ধারণা দেবে যে না এটাই হবে, এর বাইরে কিছু হতে পারে না। সেই জন্যে ইনইকুয়ালিটিতে এই 3টা জিনিসকে আমরা বলবো ডেফিনাইট সিম্বল। প্রথম কথা এই ক্লিয়ার। এরপর আমরা যেখানে যাব সেটা হচ্ছে আরও দুটো সিম্বল, সেটা হচ্ছে 4 নম্বর কি, এ গ্রেটার ইকুয়াল টু বি, এবং 5 নম্বর হচ্ছে, 5 নম্বরে যাওয়ার আগে আমি একটু এটাকে বুঝিয়ে দিই তোমাদেরকে। এ গ্রেটার ইকুয়াল টু বি মানে দুটো কন্ডিশন। তাহলে দেখো জিনিসটা বোঝার চেষ্টা করো। এ গ্রেটার ইকুয়াল টু বি মানে দুটো জিনিস হতে পারে, এর মানটা বি এর সাথে সমান, নচেত আরেকটা ঘটনা কি ঘটতে পারে, এর মানটা বি এর থেকে বড়। তাহলে একটা জিনিস তোমরা সবসময় ভাবো, যদি এর মানটা বি এর সাথে সমান হয়ে যায় তাহলে কি দ্বিতীয় শর্তটা পালন হবে? কখনোই হবে না। তাহলে এইটা আমাদেরকে কখনোই একটা ডেফিনাইট ধর্ম দিচ্ছে না বা ডেফিনাইট প্রপার্টিস ফলো করছে না। একসাথে কখনোই এই দুটো পসিবল নয়, হয় সে ইকুয়াল হবে না হলে কিন্তু সে গ্রেটার দেন হবে, যে কোনো একটা। এইটা হলো 4 নম্বর। ঠিক সেই রকমভাবে 5 নম্বর আমাদেরকে কি বলছে? 5 নম্বর বলছে এ লেস ইকুয়াল টু বি। এক্ষেত্রেও আমাদেরকে কি ডেফিনাইট নয়, কারণ দুটো কন্ডিশন আমাদের সামনে দাঁড়িয়ে গেছে। একটা হচ্ছে হয় এর মানটা বি এর সাথে ইকুয়াল হতে পারে, কিন্তু এটা যদি হতে পারে তাহলে পরেরটা কোনো মতেই পসিবল নয় যে এর মানটা বি এর থেকে ছোট। যদি সে সমান হয়ে যায় তাহলে সে ছোট কি করে হবে? তাহলে নিশ্চয়ই আমাদেরকে দ্বিতীয় ধর্মটা পালন করার জন্য আমাকে প্রথমটা কখনোই পালন হবে না। তাহলে আমরা ইনইকুয়ালিটিস চ্যাপ্টারটাতে 3টি ধর্ম পড়বো যেটা ডেফিনাইট, এবং বাকি দুটো যেটা পড়বো সেটা কিন্তু ডেফিনাইট নয়। সেটাকে কেন ডেফিনাইট নয়? কারণ সে একসাথে দুটো জিনিসকে পালন করানোর চেষ্টা করছে, যেটা কখনোই পসিবল নয়। এই হলো তোমার সিম্বলের ব্যাপার। এই চ্যাপ্টারটাতে সিম্বলগুলো জানার পর আমি এইবারে যে দুটো রুল বলবো, এই দুটো রুলকে তোমরা ফলো করলে এই চ্যাপ্টারটার, আমি প্রথমেই বললাম যে কোনো কোশ্চেন অ্যান্সার করতে তোমার 10 থেকে 15 সেকেন্ড লাগবে, তার বেশি লাগার কথাই নয়। তো তোমরা খুব ভালো করে যারা ক্লাসটা করছো তারা কিন্তু খাতা পেন নিশ্চয়ই নিয়েই বসেছো, এটা আমি ধরেই নেব। তো দয়া করে তোমরা ওই জিনিসগুলো লিখে নিয়ে করো, তাহলে কী হবে, তোমাদের কিন্তু পরবর্তীকালে যখন তুমি কোশ্চেন সলভ করবে তোমার অনেক সুবিধা হবে এবং নোটটাও তোমার কিন্তু তৈরি হয়ে যাবে। এরপর আমরা রুল নাম্বার 1 বলছি। রুল নাম্বার 1 কি বলছে? দুটো ফ্যামিলি আছে। প্রথম ফ্যামিলি বলছে
গ্রেটার দেন ফ্যামিলি, এটা হচ্ছে গ্রেটার দেন ফ্যামিলি, গ্রেটার দেন ফ্যামিলি, গ্রেটার দেন ফ্যামিলি, গ্রেটার দেন ফ্যামিলি। গ্রেটার দেন ফ্যামিলিতে কে কে আছে? গ্রেটার থাকতে পারে সাইনটা, গ্রেটার ইকুয়াল টু থাকতে পারে, নাহলে ইকুয়াল পাবে, এই তিনটা। তাহলে এই তিনটার প্রায়োরিটি অর্ডার। এরপর আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমাদের কারো, আমি বললাম যে তোমার একটা অঙ্কের টিচার আছে, তোমার একটা ফিজিক্সের টিচার আছে, একটা কেমিস্ট্রির টিচার আছে, তিনজন টিচার আছে। প্রতিটা টিচারেরই হয়তো কিছু পরিমাণ সিলেবাস বাকি আছে। এরপর প্রতিটা স্যারেই বলেছে তোমাকে যে তোমরা যদি কেউ ফাঁকা থাকো তো আমাকে ডেকে নেবে, ক্লাস আমি করিয়ে দেবো। তাহলে তুমি নিশ্চয়ই ফাঁকা থাকলে তোমার প্রায়োরিটি অর্ডারে তুমি সবসময় সেটাকে ডাকার চেষ্টা করবে। ধরো তুমি তো কারো ম্যাথ ভালো লাগে, তো ম্যাথটা চাইছেও একটু এগিয়ে যাব, তাইলে ধরো ম্যাথ স্যারকে সে ফোন করলো যে স্যার আমি আজকে ফাঁকা আছি, তাহলে স্যার আজকে কি আপনি আমার ক্লাসটা নিয়ে নেবেন? ধরো সেই সময় ম্যাথ স্যার বললো যে না আমি আজ আসতে পারছি না, বাইরে আছি। তাহলে তখন কি হলো, তোমার প্রায়োরিটি ছিল ম্যাথ সবার থেকে আগে, তারপর তোমার প্রায়োরিটি ছিল ফিজিক্স, তারপর তোমার কেমিস্ট্রি। তাহলে ম্যাথ স্যার যখন নেই তখন তোমার প্রায়োরিটি চেঞ্জ হয়ে কোথায় চলে আসবে? তুই কোন স্যারকে ফোন করবে? ফিজিক্স স্যারকে। সেম জিনিস এইখানেও, তোমার এই তিনটা সিম্বলের মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটি, সবচেয়ে বেশি প্রায়োরিটি সেটা হচ্ছে গ্রেটার দেন। তারপর কার প্রায়োরিটি? গ্রেটার ইকুয়াল টু প্রায়োরিটি। তারপর কার প্রায়োরিটি? ইকুয়াল টু প্রায়োরিটি। মানে এবার দেখো তোমাকে আমি খুব সুন্দর একটা এক্সাম্পল নিয়ে বলছি, যেটা থেকে তোমার খুব ভালোভাবে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি বললাম এ গ্রেটার দেন বি, গ্রেটার ইকুয়াল টু সি, আবার এখানে ডি। এরপর যদি তোমাকে কোশ্চেন দেয় যে এইটা আদৌ কি সত্যি এ সমান বি বলেছে, এ সমান ডি, এটা ট্রু না ফলস, তোমার কি দেখার আছে? আমাকে এ থেকে ডি যেতে হবে। তাহলে এ থেকে ডি যেতে গেলে আমাকে কি কি জিনিস লক্ষ্য করতে হবে? আমাকে লক্ষ্য করতে হবে প্রথম কথা যে অর্ডারে আমি যাচ্ছি সেই অর্ডারের ফেসগুলো, মানে সিম্বলের ফেসগুলো একই দিকে আছে কিনা। মানে যদি গ্রেটার দেন আছে তো সবাই যেন গ্রেটার দেনেই থাকে, যদি লেস দেন আছে তো সবাই লেস দেন থাকে। তাহলে সেইটা, তাহলে আমার দেখবো আমি ফেসটা ঠিক আছে কিনা, তো ফেস দেখো একই দিকে আছে, তাহলে ফেস একই দিকে আছে। তাহলে এ থেকে ডি এ যাওয়ার জন্য আমি কি পাচ্ছি? গ্রেটার দেন পাচ্ছি, গ্রেটার ইকুয়াল টু পাচ্ছি, ইকুয়াল টু পাচ্ছি। আমার প্রায়োরিটি কে? সবার থেকে বেশি আমার প্রায়োরিটি কার? সব থেকে বেশি প্রায়োরিটি হচ্ছে এ গ্রেটার দেনের। তাহলে আমার অ্যান্সার কি হবে? এটা ফলস, কারণ আমার অ্যান্সার কি হবে? এ গ্রেটার দেন এ গ্রেটার দেন ডি, এ গ্রেটার দেন ডি, এ গ্রেটার দেন ডি। এরপর আমাকে যদি বলে এই কোশ্চেনটাই আমি ধরছি, এই কোশ্চেনটাতেই আমাকে বলছে 2 নম্বর যে এ আর সি এর মধ্যে কী সম্পর্ক। তাহলে এ আর সি এর মধ্যে আমি দেখো এ থেকে সি এ যাচ্ছি, কটা সিম্বল পাচ্ছি? একই মুখে দুটো সিম্বল পাচ্ছি, গ্রেটার আর গ্রেটার ইকুয়াল টু। তাহলে এই দুজনের মধ্যে কার প্রায়োরিটি বেশি? সবসময় গ্রেটার। তাহলে আমার সম্পর্ক কি হবে? এ গ্রেটার দেন সি। আমি কার মধ্যে বললাম? এ আর সি এর মধ্যে। তো এ আর সি এর মধ্যে সম্পর্ক কী হয়ে গেল? গ্রেটার ইকুয়াল টু। এরপর দেখো আরও আমি কতগুলো এক্সাম্পল নিচ্ছি। তাহলে আমার ফার্স্ট কে হলো প্রায়োরিটি? এইটা। তাহলে আমার ফার্স্ট প্রায়োরিটি এটা ফার্স্ট, এইটা সেকেন্ড, আর এটা থার্ড। তাহলে আমি আরেকটি কোশ্চেন নিচ্ছি। ধরো আমাকে এইরকম দিয়েছে এ গ্রেটার ইকুয়াল টু বি, গ্রেটার ইকুয়াল টু সি, গ্রেটার ইকুয়াল টু ডি। দেখো আমাকে বলে দিয়েছে, ধরো প্রথম বললো যে এ আর ডি এর মধ্যে সম্পর্ক কি, তৃতীয় এইটা বলছে আমাকে এ আর ডি, এইখানে আমাকে বললো এ আর বি, আর এইখানে আমাকে বললো সি আর এ এর মধ্যে কি সম্পর্ক। তাহলে আমি এ আর ডি এর মধ্যে সম্পর্ক বার করছি। এ আর ডি আমার কি আছে? গ্রেটার ইকুয়াল টু আছে, ইকুয়াল টু আছে, গ্রেটার আছে। তাহলে আমি কার প্রায়োরিটি সবচেয়ে বেশি? গ্রেটার। তাহলে আমি নেব কি? এ গ্রেটার দেন ডি। আমাকে যদি বলেছে এ এবং বি এর মধ্যে সম্পর্ক, এটা তো দেখছো যে মাঝে আর কেউ নেই, একটাই সিম্বল আছে, তাহলে অ্যান্সার হবে এ গ্রেটার ইকুয়াল টু বি। পরেরটা কি বলেছে? সি আর এ এর মধ্যে। তাহলে সি আর এ দেখো কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি এ থেকে সি। কোন দুটো সিম্বল পেয়েছি? গ্রেটার ইকুয়াল টু এবং ইকুয়াল টু। তাহলে সেকেন্ড আর থার্ডের মধ্যে কার প্রায়োরিটি বেশি? সেকেন্ডের। তাহলে অফকোর্স অ্যান্সার হবে এ গ্রেটার ইকুয়াল টু সি। তাহলে দেখো
তোমাদের যে কোনো কোশ্চেনে কনক্লুশনে আসার জন্য তোমার কিন্তু 15 থেকে 20 সেকেন্ডের কথা বেশি সময় লাগার কথা নয়। এটা হচ্ছে রুল নাম্বার 1। তাহলে রুল নাম্বার 1-এ আমার সবচেয়ে বেশি প্রায়োরিটি কার? গেটারের হচ্ছে সবচেয়ে বেশি প্রায়োরিটি। কার সবচেয়ে বেশি প্রায়োরিটি? গেটারের সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে গেটারের। এরপর এটা হচ্ছে রুল নাম্বার 1। তা রুল নাম্বার 1-এ আমাকে ক্লিয়ারেন্স দিয়ে দিল যে আমার সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে গ্রেটারের। এরপর আমার রুল নাম্বার 2, সবাই রুল নাম্বার 2 লিখে নাও এবারে। রুল নাম্বার 2, রুল নাম্বার 2-তে কি বলছে যে সেম যেমন আগেরটা আমি গেটার দেন লিখেছিলাম, এবার লিখবো লেস দেন। তারপর কে আসবে? ফার্স্ট এটা হয়ে গেল, এটা সেম জিনিস আসবে, এটা সেকেন্ড হয়ে গেল, এবং থার্ডে সবার শেষে কিন্তু ওই ইকুয়ালই আছে, এটা থার্ড হয়ে গেল। এর ক্ষেত্রেও সেম, সবচেয়ে বেশি প্রায়োরিটি কার? লেস দেনের। তারপরে কার প্রায়োরিটি? লেস ইকুয়াল টু। তারপরে কার প্রায়োরিটি? ইকুয়াল টু। তাহলে আমাকে সব সময় কি দেখতে হবে? রুল দুটো থেকে আমরা একটা জিনিস বুঝলাম যে আমাকে সব সময় টার্গেট রাখতে হবে যে আমার ফেসটা একই আছে কিনা। ফেস যে দিক থেকে আমি যাচ্ছি তার যেন ফেসটা ঠিক থাকে। ফেস যদি ঠিক না থাকে তাহলে কিন্তু কোনো মতেই সেটা সঠিক অ্যান্সার তোমাকে দেবে না, সেক্ষেত্রে ডিটারমাইনই করা যাবে না। সেক্ষেত্রেও আমরা সেরকম কোশ্চেনে আসবো। তোমার প্রথম কাজ হচ্ছে ফেসটাকে ঠিক রাখা। তাহলে আমি দেখো নেক্সট যেটা করছি, কোশ্চেন একটা নিচ্ছি, এ গ্রেটার দেন বি গ্রেটার ইকুয়াল টু সি ইকুয়াল টু ডি। এবার তোমাকে ফার্স্ট বলে দিল যে সম্পর্ক বলে দিল কি বলে এ আর ডি এর মধ্যে সম্পর্ক। তাহলে এ আর ডি এর মধ্যে কি কি পাচ্ছি দেখো, গেটার আছে, তার মানে আর তোমাকে বাকিগুলো দেখারই দরকার নেই। সম্পর্ক কি হবে? এ গ্রেটার দেন ডি। কারণ কি দেখো, এ থেকে ডি এ পৌঁছানোর জন্য আমাকে যে তিনটা সিম্বল আমি পাচ্ছি, এই তিনটা সিম্বলেই কিন্তু গেটার, গেটার ইকুয়াল টু আর ইকুয়াল টু তিনজন আছে। তাহলে এই তিনজনের মধ্যে আমাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি কার আছে? গেটার দেন। তাহলে আমার এইটা হয়ে গেল ট্রু। সাপোজ তোমাকে বললো এইটা ট্রু না ফলস, বি বলে দিল বি ইকুয়াল টু ডি। আচ্ছা, বি থেকে ডি এ পৌঁছানোর জন্য আমার কটা সাইন দরকার? গেটার ইকুয়াল টু, কটা সাইন পাচ্ছি আমি? একটা গেটার ইকুয়াল টু আর একটা ইকুয়াল টু। তাহলে কার প্রায়োরিটি বেশি? আমি জানি প্রায়োরিটি কার বেশি, আমার প্রায়োরিটি সেকেন্ডের। তাহলে সেকেন্ডের প্রায়োরিটি বেশি মানে আমার হয়ে গেল এটা কিন্তু ফলস, কারণ আমার কারেক্ট অ্যান্সার হবে বি গেটার ইকুয়াল টু ডি। তাহলে দেখো পুরো চ্যাপ্টারটা কিন্তু একটা প্রায়োরিটির খেলা। আমি যে জিনিসটা বললাম, তোমার ম্যাথ ভালো লাগে তাহলে তুমি ম্যাথ টিচারের কাছেই বেশি করে পড়তে যাবে, কারণ তোমার প্রায়োরিটিটা ওইখানে বেশি, তোমার বুঝতে ভালো লাগছে। সেই রকম আমার যদি প্রায়োরিটি লিস্টে এই তিনজন থাকে, গেটার, গেটার ইকুয়াল টু এবং ইকুয়াল টু, আমার এইটা থাকলে আর আমার দেখার দরকার নেই, বাকি দুটো নিয়ে আমার কোনো ভাবনা চিন্তা নেই। সেম জিনিস আমি যদি গ্রেটার ইকুয়াল টু দিয়ে করি, লেস ইকুয়াল টু দিয়েও একটা আমি কোশ্চেন করছি। ধরো এইরকম আছে, এফ লেস ইকুয়াল টু ডি ইকুয়াল টু এফ লেস ইকুয়াল টু জি। এবার তোমাকে সম্পর্ক বার করতে বললো ডি আর জি এর মধ্যে। তো ডি আর জি এর মধ্যে কে আছে? ডি আর জি এর মধ্যে দুটো সাইন আছে, ইকুয়াল টু আর লেস ইকুয়াল টু। তাহলে কার প্রায়োরিটি বেশি? লেস ইকুয়াল টু। তাহলে আমার অ্যান্সার কী হবে? ডি লেস ইকুয়াল টু জি। এইটা হচ্ছে আমার সম্পর্ক। আমাকে যদি এখন বলে যে এফ আর সরি দুবার এফ নিয়ে নিয়েছি, এটাকে আমি পি করে দিচ্ছি একটা। যদি আমাকে বললো পি আর এফ এর মধ্যে কী সম্পর্ক, তো পি আর এফ এর মধ্যে কী সম্পর্ক হবে? পি আর এফ এর মধ্যে সম্পর্ক দেখো কি আছে, গেটার লেস ইকুয়াল টু আছে আর ইকুয়াল টু আছে। আমার দেখারই দরকার নেই, আমার তো ফার্স্ট প্রায়োরিটি আমি পেয়ে গেছি। তাহলে পি লেস ইকুয়াল টু এফ, এই হচ্ছে আমার প্রায়োরিটি অর্ডার। তাহলে আমার সমস্ত কোশ্চেনের অ্যান্সার এখানে কিন্তু প্রায়োরিটির উপর ডিপেন্ড করবে। এই হচ্ছে কনসেপ্ট চ্যাপ্টারটার উপর। এবার আমরা প্রিভিয়াস ইয়ারে যত রকম কোশ্চেন আছে আমরা কিন্তু ফলো করব। তার আগে আমি আরেকটা খুব সুন্দর তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি, যেটার জন্য তোমাদের সব কিছু এখন ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে যদি আমি সিএস এ এর সাথে সিএস সম্পর্ক বার করতে চাই, এ এবং সি, তাহলে আমার কি হবে? এ আর সি এর মধ্যে দেখো কার, এই দুজনের মধ্যে কার প্রায়োরিটি বেশি? গেটার ইকুয়াল টু, তাহলে এ আর সি। এই দুজনের মধ্যে কার প্রায়োরিটি বেশি? সেই গেটার দেন আছে, তাহলে এ গেটার দেন সি। পরের দুজনের ক্ষেত্রে দেখো সেম আছে, তাহলে আমার দেখার কোনো চিন্তা নেই, আমি জানি এ গেটার ইকুয়াল টু সি হবে। আবার এই দুজনের মধ্যে কার প্রায়োরিটি? সে একই জিনিস আসছে, এ গেটার ইকুয়াল টু সি। তাহলে একটা জিনিস তোমাদের ক্লিয়ার যে আমার ফার্স্ট প্রায়োরিটি যদি চলে আসে তাহলে আমার সেকেন্ড আর থার্ড নিয়ে কিন্তু কোনো চিন্তা ভাবনা নেই। এটা হচ্ছে প্রথম কথা। তাহলে আমরা এই কনসেপ্টের উপর আরও কয়েকটা আমি কোশ্চেনে যাব। তার আগে আমি কনসেপ্টটা ঠিকমতো তোমাদেরকে দিতে পেরেছি আশা করি। তো আরও কিছু কোশ্চেন করলে তোমাদের ব্যাপারটা আরও ক্লিয়ার হবে এবং ক্লিয়ারেন্সের দিকে যাবে। আমি আরেকটা দিচ্ছি দেখো তোমাদেরকে,
ধরো এইটা দিলাম এ গ্রেটার দেন পি দেন সি ইকুয়াল টু ডি। আমি তোমাদেরকে সূত্রগুলো বলার সময় একটি কথা বললাম যে আমাকে সবসময় দেখতে হবে যেদিক থেকে আমি যাচ্ছি সেদিকে ফেসটা সেম আছে কিনা। যদি আমাকে এইখানে আমি এ আর ডি এর মধ্যে সম্পর্ক বার করতে বলে, তুমি দেখো এর পর কিন্তু এখানে লেস দেনের সাইন আছে, তারপর আবার গ্রেটার ইকুয়াল টু। কোনো ফ্যামিলিতেই যেটা গ্রেটার দেন ফ্যামিলি আর একটা লেস দেন ফ্যামিলি, কোনো ফ্যামিলিতেই কিন্তু তারা পড়বে না। যেখানেই আমার পরপর এরকম চলে আসবে, যদি আমাকে দেয় যে এ এবং ডি এর মধ্যে কি সম্পর্ক, একটাই কথা হবে নট ডিফাইন্ড, নট ডিফাইন্ড। তাহলে যখনই ফেস মেনটেন থাকবে না, যদি গ্রেটার আছে তো গ্রেটারেরই ফেস থাকবে পরপর, যদি লেস আছে তো লেসেরই ফেস থাকবে, তাহলে যে কিন্তু আমাদের রুল ফলো হবে। নচেত কিন্তু আমাদেরকে সবসময় এ আর ডি এর মধ্যে নট ডিফাইন, বা ধরো আমাকে বললো যে এ আর সি এর মধ্যে, সেক্ষেত্রেও কিন্তু এ আর সি এর মধ্যে সম্পর্ক কিন্তু নট ডিফাইন হবে, নট ডিফাইন, নট ডিফাইন সম্পর্ক। আমাকে যদি এখন এ আর ই এর মধ্যে বলতো তাহলে হয়তো সম্পর্ক পাওয়া যেত, কিন্তু যখনই আমার ফেস দুটো চেঞ্জ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমার কিন্তু কোনো সম্পর্ক আমরা পাবো না। এরপর আমরা কয়েকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। আমরা এতক্ষণ তো আমরা রুলের ব্যাপারটাতে ছিলাম, সূত্র অলরেডি আমরা বুঝে গেছি। দুটো ফ্যামিলি আমাদের এই ইনইকুয়ালিটি চ্যাপ্টারে আছে, একটা হচ্ছে গ্রেটার দেন ফ্যামিলি এবং একটা হচ্ছে লেস দেন ফ্যামিলি, এবং তার প্রায়োরিটিও আমরা বুঝে গেছি। তার প্রায়োরিটি আমাদের কাছে ক্লিয়ার যে কি প্রায়োরিটি হতে চলেছে। সবার থেকে বেশি প্রায়োরিটি গ্রেটার ইকুয়াল টু গ্রেটার দেন বা লেস দেনের। তাহলে আমরা এখন কোশ্চেনে আসছি। কোশ্চেন দেখো তোমরা করলেই বুঝতে পারবে, আজ আমরা খুব ভালো কয়েকটা কোশ্চেন নিয়ে এসেছি যেগুলো বিগত কোশ্চেনে পড়েছে অলরেডি। দেখো প্রথমেই একটা স্টেটমেন্ট অলরেডি আমাদের দেওয়া আছে, এই স্টেটমেন্ট অনুযায়ী একটা কনক্লুশনও দেওয়া আছে যে এফ এর যা মান সেটা বলছে ডি এর থেকে ছোট এবং এর যা মান সেটা এস এর থেকে বড়। তাহলে আমার তো স্টেটমেন্ট অলরেডি দেওয়া, আমাকে ফার্স্ট অফ অল আগে প্রথমে চেক করতে হবে যে এই দুটো স্টেটমেন্টের মধ্যে দুটোই কারেক্ট না একটা ভুল একটা ঠিক, সেটা আমাকে দেখতে হবে। তাহলে আমি এফ এর সাথে আগে ডি এর সম্পর্কটা বার করি। দেখো এফ এর সাথে ডি এর সম্পর্ক বার করছি, দেখা যাচ্ছে ইকুয়াল আছে, লেস ইকুয়াল টু আছে বা লেস দেন আছে। এই তিনজনের মধ্যে কার প্রায়োরিটি বেশি? দেখো আমি কি বলেছিলাম 15 থেকে 20 সেকেন্ডের বেশি সময় লাগার কথা নয়। তাহলে এফ আর ডি এর মধ্যে সম্পর্কতে কে প্রায়োরিটি বেশি? লেস দেনের। তাহলে সম্পর্কটা হচ্ছে এফ লেস দেন ডি। তার মানে এটা শিওর হয়ে গেল যে প্রথম যেটা দেওয়া আছে কনক্লুশনে ফার্স্ট স্টেটটা কিন্তু ট্রু। এবার এ আর এস এর মধ্যে সম্পর্ক বার করছি, এ থেকে যাচ্ছে কোথায়? এসে। তাহলে এ থেকে যখন এসে যাচ্ছে তখন এ থেকে এস যাচ্ছে, তো এ এইখানে গ্রেটার ইকুয়াল টু আছে, গ্রেটার আছে, তারপর ইকুয়াল টু আছে। তাহলে আবার দেখো তুমি প্রায়োরিটি গ্রেটার দেন ফ্যামিলিতে কার প্রায়োরিটি বেশি? গ্রেটার দেনের। তাহলে কি হয়ে গেল? এ গ্রেটার দেন এস, এইটাও কিন্তু ট্রু। তার মানে সম্পর্ক দুটোই ঠিক। তাহলে আমাকে কোন দুটোই ফলো হচ্ছে। তাহলে আমাদের এখানে এ গ্রেটার দেন এস কি হচ্ছে? দাঁড়াও এক সেকেন্ড, না ভুল হলো। এ থেকে এস এর সম্পর্ক বার করছি, তাহলে এ গ্রেটার দেন আছে ইকুয়াল টু আছে লেস। তাহলে পসিবল নয়। আমি এখনই বললাম যে যখনই ফেস চেঞ্জ হয়ে যাবে, আলটিমেটলি ফেস চেঞ্জ হওয়া মানেই আর কিন্তু তার ভ্যালুকে ডিফাইন করা যাবে না। অনলি ভ্যালু তখনই ডিফাইন হবে যদি সেটা এই প্যাটার্নে চলে বা এই প্যাটার্নে চলে। যদি দেখা যায় মিডিলে গ্রেটার দেন বা লেস দেন দুটোই আসছে, তাহলে আমাকে ধরে নিতে হবে সেখানে আমার একটাই অ্যান্সার, নট ডিফাইন, ক্যান নট বি ডিফাইন বা নট ডিফাইন। তাহলে দেখা গেল আমার অনলি একটাই ফলো, তার মানে আমার অনলি কনক্লুশন 1 ফলোজ। তাহলে তোমরা বুঝতে পারছো ব্যাপারটা কি? তোমাকে প্রথম কথা দেখতে হবে রুল। তাহলে দুটি রুল আমার দুটি অর্ডার, প্রথম অর্ডার সেকেন্ড অর্ডার। যদি ফেস সেম থাকে তাহলেই রুল লাগবে, না হচ্ছে কিন্তু রুল কোনো রকমভাবেই ফলো হবে না। এইবার আমরা 2 নম্বর কোশ্চেনে আসছি। 2 নম্বর কোশ্চেনে দেখো তুমি দেখতে পাচ্ছ স্টেটমেন্ট দেওয়া আছে। এই স্টেটমেন্টটা আমার দেওয়া আছে এবং আমাকে ও আর ইউর মধ্যে সম্পর্ক বলেছে। তাহলে ও আর ইউর মধ্যে সম্পর্ক দেখো, ও আর ইউর মধ্যে সম্পর্ক, ও থেকে যাচ্ছি ইউ, তাহলে আছে লেস দেন, লেস ইকুয়াল টু লেস ইকুয়াল টু লেস ইকুয়াল টু আর ইকুয়াল টুর মধ্যে কার প্রায়োরিটি বেশি? এর। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল ইউ, আমার এটা হবে কে বড়? ইউটা। তাহলে আমার হয়ে গেল ইউ লেস ইকুয়াল টু এইটা। তার মানে ইউর মানটা হয় ও এর থেকে বড় বা
কি বলে ইউর মানটা ওর থেকে বড় বা দুজনের মানটা একই। কিন্তু আমরা কি বলেছিলাম, এটা কি ডেফিনাইট প্রপার্টিজ না ইনডেফিনাইট? তাহলে এটা ডেফিনাইট নয়, তাহলে আমার হয় দুটো জিনিস হতে পারে, হয় ইউ ইকুয়াল টু ও হবে, না হলে ইউ গ্রেটার দেন ও হবে, দুটোর মধ্যে যে কোনো একটা ফলো হবে। তাহলে আমার বি নম্বর অপশান ইজ কারেক্ট, আইদার কনক্লুশন 1 অর কনক্লুশন 2 ফলোজ, যে কোনো একটা ফলো হবে। যদি এটা ডেফিনাইট হতো তাহলে হয়তো একটাই কন্ডিশন আসতো, যখন ইনডেফিনাইট এসে গেছে আমার প্রথম বলেছে কি অনলি কনক্লুশন 1 ফলো, অনলি কনক্লুশন 2 ফলোজ, নাইদার কনক্লুশন 1 or 2 ফলোজ, আইদার কনক্লুশন 1 অর কনক্লুশন 2, যে কোনো একটাকে আমাকে ধরতে হবে, দুটো কোনো মতেই পসিবল নয়। আমি যদি ধরে নিলাম ইউর ভ্যালু 5 আর ও এর ভ্যালু 10, তাহলে হয়ে গেল ইউ নট ইকুয়াল টু 0। কিন্তু আমি যদি বলি ইউর ভ্যালু 5 এবং ও এর ভ্যালুও 5, তাহলে হয় সে ইকুয়াল হবে, কিন্তু গেটার ইকুয়াল টু কখনোই পসিবল নয়। তাহলে এইরকম কন্ডিশন এলে আমার হয় একটা ফলো হবে, হয় গেটার দেন লেস দেন দুজনের ক্ষেত্রেই। যদি আমাকে থাকে যে ইউ গ্রেটার ইকুয়াল টু ও আর একটা আছে ইউ লেস ইকুয়াল টু ও, তাহলে যে কোনো একটা কন্ডিশনেই ক্ষেত্রে, এদের ক্ষেত্রে দুটো কন্ডিশন আসছে, আমার কিন্তু ফলো হবে ওয়ান অ্যান্ড অনলি একটাই কন্ডিশন। সেক্ষেত্রে কিন্তু আমাকে দেখে নিতে হবে অপশানগুলো কোনটার কি আছে, তাহলে আমাকে কন্ডিশন দেখে সবসময় কাজ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমার বি নাম্বার অপশান ইজ কারেক্ট। এরপর আমরা নেক্সট আবার কোশ্চেনে চলে যাচ্ছি, খুব ইম্পর্ট্যান্ট আরেকটি কোশ্চেন। দেখো স্টেটমেন্ট এখানে কিন্তু দেওয়া আছে, অলরেডি স্টেটমেন্ট ইজ গিভেন, ঠিক আছে, স্টেটমেন্ট দেওয়া আছে। স্টেটমেন্ট দেওয়ার পর এখন আমাকে এই স্টেটমেন্টটা অলরেডি আমার দেওয়া আছে। আমাকে প্রথম কনক্লুশন বলেছে 6 গ্রেটার দেন 9, আগে 6 এর সাথে আমি 9 এর সম্পর্কটা দেখি। এই দিক থেকে লেস দেন লেস ইকুয়াল টু লেস ইকুয়াল টু, তাহলে আমি প্রায়োরিটি অর্ডারে আমার 9 যেটা আছে সেটা কিন্তু এইটা ফলো করছে, তার মানে 6 গ্রেটার দেন 9, উল্টে লেখা আছে কিন্তু জিনিসটা সেম, তাহলে আমার প্রথমটা কিন্তু কারেক্ট হয়ে গেল। এবার দ্বিতীয়টা আমি দেখছি 9 এর সাথে 2 এর রিলেশন, 9 এর সাথে 2 এর রিলেশন, লেস দেন লেস ইকুয়াল টু, এইখানেও কিন্তু সম্পর্ক আসছে 9 লেস দেন 2, তার মানে এই লেস ইকুয়াল টু আছে, এটা কি কোনো পসিবল নয়, কারণ আমরা অলরেডি কিন্তু জানি যে আমার লেস দেন ফ্যামিলিতে সবার থেকে বেশি প্রায়োরিটি এই গ্রুপটার, এই জিনিসটার প্রায়োরিটি সব থেকে বেশি, এ কিন্তু ফার্স্ট। তাহলে আমার এখন ফলো কোনটা হচ্ছে, প্রথমটা একদম কারেক্ট, দুয়েরটা কিন্তু ফলো নয়। তাহলে আমি অনলি কনক্লুশন 1 ফলোজে যাব। তাহলে কেন বুঝতে পারলে তো, কারণ আমার দেখা গেল এই প্রথমটা ফলো হচ্ছে, এইটার ক্ষেত্রে কিন্তু আমাকে দেখো 9 থেকে 2-এ যখন যাচ্ছি তখন কিন্তু আমার লেস দেন আছে, লেস ইকুয়াল টু আছে, ইকুয়াল টু আছে, এই তিনজনের মধ্যে কিন্তু লেস ইকুয়াল টুর প্রায়োরিটি বেশি। তাহলে আমার কোনো ভাবনারই নেই, আমার প্রথমটা শুধু কারেক্ট, পরেরটা কিন্তু কারেক্ট নয়। তাহলে আমার অপশান এ ইজ কারেক্ট হয়ে গেল। প্রথমেরটা আশা করি কারো অসুবিধা নেই, সব শুধুমাত্র দুটো রুলের খেলা, লেস দেন ফ্যামিলি, গ্রেটার দেন ফ্যামিলি, এই দুটো ফ্যামিলি নিয়ে কাজ। এরপর আমরা যে কোশ্চেনটাতে চললাম, সেই কোশ্চেনটার অলরেডি স্টেটমেন্ট দেওয়া আছে। আমার কনক্লুশন 1 কি বলছে, কনক্লুশন 1 বলছে পি এর ভ্যালু, পি এর যা ভ্যালু হবে সেটা কিউর থেকে কম। তাহলে আগে পি আর কিউর মধ্যে আমি রিলেশনটা দেখবো, পি আর কিউ রিলেশন। তাহলে পি আর কিউ রিলেশনে কোন ফ্যামিলিতে যাচ্ছে, লেস দেন ফ্যামিলি, লেস ইকুয়াল, এইখানে দেখো অলরেডি কিন্তু আমি কি বললাম যে যদি ফ্যামিলিটা লেস দেন থাকে তাহলে সেটা লেস দেন ফ্যামিলিই পরপর থাকতে হবে, যদি গ্রেটার দেন ফ্যামিলি থাকে তাহলে সবসময় গ্রেটার দেন কিন্তু থাকতে হবে, তাছাড়া কিন্তু রুল আমার অ্যাপ্লাই হবে না। তাহলে প্রথমের ক্ষেত্রে আমার পি এর সাথে কিউর রুল কোনো মতেই আমার বার করা যাবে না, কারণ এইখানে অবধি ফেস সেম ছিল, ঠিক ছিল, এইখানটাতে এসে পড়ে কিন্তু গোলমাল হয়েছে, যেখানে ফ্যামিলি চেঞ্জ মানে রুল আর কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। যেখানেই ফ্যামিলি চেঞ্জ সেইখানে আমার অ্যান্সার কি আসবে, নট ডিফাইন্ড, নট ডিফাইন্ড। তাহলে নট ডিফাইন্ড যখন হলো তখন তাহলে প্রথমটাকে আমার হয়ে গেল। সেকেন্ডটার ক্ষেত্রে আমার কি আছে, এস এর ভ্যালুটা পি এর গ্রেটার দেন বা ইকুয়াল টু। তাহলে আমাকে এস আর পি এর মধ্যে আগে সম্পর্ক বার করতে হবে। এস আর পি এর মধ্যে কি সম্পর্ক আসছে, এস আর পি এর মধ্যে সম্পর্ক আসছে, এস আর পি এর মধ্যে সম্পর্ক বার করছি। তাহলে দেখো ফেস ঠিক আছে, ফেস ঠিক আছে, ফেস ঠিক আছে, তাহলে একই আমার ফেস ঠিক আছে মানে রুল অ্যাপ্লাই হবে। তাহলে কার প্রায়োরিটি বেশি, লেস ইকুয়াল টু আছে, ইকুয়াল টু আছে, আমার কে প্রায়োরিটিতে কি বলছে, লেস দেন লেস ইকুয়াল টু, তাহলে প্রায়োরিটি কার বেশি, এর, কিন্তু এ অলরেডি প্রেজেন্ট নেই, তাহলে আমার এই দুজন প্রেজেন্ট আছে, এই দুজনের মধ্যে কার প্রায়োরিটি বেশি, লেস ইকুয়াল টু। তাহলে আমার সম্পর্ক কি দাঁড়ালো, সম্পর্ক আমার দাঁড়ালো এসের যা ভ্যালু আছে সে
গ্রেটার ইকুয়াল টু পি, যদি পি এর রেসপেক্টে বলি তাহলে পি এর ভ্যালুটা লেস ইকুয়াল টু এস, তাহলে আমার এইটা কনক্লুশন 2 ইজ কারেক্ট। তাহলে আমাকে দেখতে হবে অনলি কনক্লুশন 1 ফলোজ, ভুল। আইদার কনক্লুশন 1 আর কনক্লুশন 2 ফলোজ, আইদার কনক্লুশন 1, না এটা হবে না, তাহলে আমার কি নাইদার কনক্লুশন, অনলি কনক্লুশন 2 ফলোজ আমার দেওয়া হয়েছে, তাহলে অনলি কনক্লুশন 2 ফলোজ। তাহলে আমাদের রুল কি বলছে, রুল 3টা রুল। তাহলে প্রথম রুল কি, যে আমার যদি ফ্যামিলি সেম থাকে তাহলে আমার রুল অ্যাপ্লাই হবে। সেই দুটো ফ্যামিলি কি, গ্রেটার দেন ফ্যামিলি না হলে লেস দেন ফ্যামিলি। যদি এই দুজনের মিক্স আপ থাকে, মিক্স আপ ফ্যামিলি থাকে, যদি দেখা যায় মিক্স আপ ফ্যামিলি, সেক্ষেত্রে অ্যান্সার একটাই, নট ডিফাইন্ড। তাহলে এই কোশ্চেনগুলো করতে 10 থেকে 15 সেকেন্ডের বেশি সময় লাগার কোনো কিন্তু কথা আমাদের নয়।